স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। দর্শক, বরাবরের মতোই আজকেও দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনুষ্ঠানের একদম প্রথম অংশে আমাদের আলোচনায় থাকবে দুর্ঘটনার পরে ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ পাবেন কিভাবে, আলোচনায় গুরুত্ব পাবে অ্যাক্সিডেন্টের পর ইন্স্যুরেন্স ক্লেম করার ক্ষেত্রে আপনার করণীয় কি কি, কোন কোন ভুলের কারণে আপনি ইন্স্যুরেন্স কভারেজ পাবেন না, এবং সেই সাথে লার্নার্স পারমিট দিয়ে ইন্স্যুরেন্স কিংবা কেউ যদি গাড়ি রেজিস্ট্রেশন করতে চান সেই ক্ষেত্রে কি করণীয়, এই বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পাবে। এবং বিরতির পর আমাদের পরবর্তী আলোচনার যে বিষয় সেটি হচ্ছে F1 অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য 2025 সাল কেমন হতে যাচ্ছে, নতুন কি কি নীতিমালা আসতে যাচ্ছে, 2025 সালের গাইডলাইন কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বরাবরের মতোই দুটো বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ অতিথিরা আমার সঙ্গে স্টুডিওতে থাকবেন। স্টুডিওতে যুক্ত থাকবেন, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। TVN নিউজ নেটওয়ার্ককে আপনার যে কোনো মতামত আপনি জানাতে পারেন, এবং আমাদের আলোচনার যে বিষয়বস্তু এই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটিও করতে পারেন। আমার সঙ্গে যুক্ত থাকা বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করব, এবং শুরুতেই যেটি বলছিলাম, আলোচনার একদম প্রথম অংশে যে বিষয়টি আমার হাতে রয়েছে, দুর্ঘটনার পরে ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ পাবেন কিভাবে। অবশ্যই আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন ফার্মার্স ইন্স্যুরেন্স এজেন্সির কর্ণধার ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপলা এবং 24 পরিবারকে আজকে আমাদেরকে সাথে নেওয়ার জন্য। যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জি, যে বিষয়বস্তুর কথা বলছিলাম, যে দুর্ঘটনার পরে ইন্স্যুরেন্স ক্লেম করবেন কিভাবে, কিংবা অনেকগুলো সংকট কিংবা সম্ভাবনার বিষয়গুলো নিশ্চয়ই আলোচনার মাধ্যমে উঠে আসবে। তবে শুরুতে ইব্রাহিম খলিল, জানবো যে দুর্ঘটনা হলেই আসলে তাৎক্ষণিকভাবে কি করণীয়। জি ধন্যবাদ। আসলে অধিকাংশ সময় যেটা হয়, দুর্ঘটনা তো আমাদের লাইফে যখন প্রথমবার হয় আমরা অনেকটাই নার্ভাস হয়ে যাই, যেটা আসলে স্বাভাবিক। তো আমাদের প্রথম কাজ হলো একটু পজ নিয়ে বিষয়টাকে ঠিকমতো পর্যালোচনা করা, যে আসলে কি হলো এবং আমাকে এখন কি করা। তো অফকোর্স আপনার যা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মোস্ট অফ দ্য কেসে আমরা মনে করি আপনাকে অন্য কেউ মেরেছে, বাট এমন হতে পারে যে আপনি অ্যাট ফল্টে ছিলেন, আপনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন। বাট যেটাই হোক না কেন, আমরা প্রথমে ধরে নিচ্ছি আপনাকে কেউ অ্যাক্সিডেন্ট করেছে। তখন আমাদের প্রথম কাজ হবে, আপনার যদি রাস্তার মাঝখানে থাকেন, দেখা গেছে হাইওয়েতে আছেন, চেষ্টা করতে হবে যদি কোনো মেজর অ্যাক্সিডেন্ট না হয়, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়, আপনাকে মেইন রোড থেকে একটু সরে সাইডের দিকে যেতে হবে, যেন অন্যান্য গাড়ি এসে আপনাদের জন্য অন্য কোনো মেজর অ্যাক্সিডেন্ট না করতে পারে। আর যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় যেখানে আপনি গাড়ি মুভ করতে পারতেছেন না, তখন আপনাদের উচিত হবে গাড়ি থেকে বের হয়ে আপনাকে সাইডে যাওয়াটা, যেন এরপরে যদি আরো কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই স্থানটাতে, তখন যেন আপনারা ভালো থাকেন। এরপরে অফকোর্স আমাদের প্রধান কাজ হবে অন্য যে গাড়ি আছে আপনাদের, যেখানে হয়তো আমাকে পিছন থেকে একটু মেরেছিল, তার সাথে কথা বলা, সেখানে দেখা যে অন্যান্য কারা কারা ওখানে আছেন, এবং তাদের কাছ থেকে ড্রাইভার লাইসেন্স, বিশেষ করে যে ড্রাইভার ছিল তার ড্রাইভার লাইসেন্স এবং ইন্স্যুরেন্স ইনফরমেশন রিকোয়েস্ট করা। এমন হতে পারে যে ড্রাইভারটা আপনাকে এইগুলো না দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কোঅপারেশন করতেছে না। অফকোর্স তখন আপনি বলতে পারেন যে আমি এখন তাহলে পুলিশ কল করবো, তখন তারা এই বিষয়টা হ্যান্ডেল করবে। নর্মালি এটা বলার পরে অধিকাংশ সময় যে ড্রাইভার আছেন ওরা আপনাদের ইনফরমেশনটা দিয়ে দেয়। এরপরে আপনাদের কাজ যেটা হবে, ওই ড্রাইভার যদি স্বীকার করে যে দোষটা তার ছিল, এই বিষয়টাই আপনি আপনার মুঠোফোনে ভিডিও ধারণ, যেন আপনি পরে কখনো যদি এই বিষয়টা আসে, যখন দেখা গেল ওই ড্রাইভার বাসায় গিয়েছে, বন্ধু মানুষের কথা বলেছে, তখন বলতেছে না না তোমার স্বীকার করার দরকার নাই, বলো যে এটা অন্য কারো ফল্ট ছিল, তখন আপনি এই ভিডিওটা দেখাতে পারতেছেন। আর যদি ভিডিও না করতে পারেন, অ্যাটলিস্ট আপনি তখন ওইখানকার ছবিগুলো তুলবেন, গাড়ির ড্যামেজের ছবিগুলো তুলবেন। কারণ মোস্ট অফ দ্য সময় যখন আপনার দেখানো যায় যে এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এইভাবে গাড়িগুলো ছিল, এটা দিয়েও অনেকটা প্রমাণ করা যায় কার দোষ ছিল। আর অ্যাগেন যদি এমন হয় আপনার সাথে অন্য যে ড্রাইভার আছে সে কোনোভাবেই কোঅপারেশন করতেছে না, তখন অফকোর্স আপনারা 911-এ কল করে পুলিশের সহায়তা নেবেন এবং তারপরে তাদের কাছ থেকে ইনফরমেশনটা আদান প্রদান করার চেষ্টা করবেন।
এরপরে যদি আপনাকে অ্যাক্সিডেন্টটা এমন হয়েছিল যে অন্য যে ব্যক্তি আছে সে দোষ করেছিল, তখন তার ইন্স্যুরেন্সে আমরা কল করে ক্লেম। আমাদের কাছে এরকম একটা অনেক মিসকনসেপশন আছে যে নিজের ইন্স্যুরেন্স কোম্পানিকে কল দিতে হবে কিংবা তাকে ইনফর্ম করতে হবে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা আসলে পুরোপুরি সত্য নয় মোস্ট অফ দ্য সময়। কারণ দেখা গেল যে অ্যাক্সিডেন্টটা যে করেছে তার ইন্স্যুরেন্স কোম্পানি যদি ইনফরমেশন পায় যে না, যে অ্যাক্সিডেন্ট করেছে সে পুরোটাই দোষ স্বীকার করেছে, তখন কিন্তু আপনার ইন্স্যুরেন্সে ক্লেম করার কোনো কারণ নেই। আপনি ডুপ্লিকেট ক্লেম করতেও চান না, পুরোপুরি টাকাটাই তখন দিচ্ছে আপনাকে যে মেরেছিল সে। আর এরপরে আপনি যেটা করতে পারেন, নিজের কোম্পানিতে যদি আপনি কল করেন, যে প্রবলেমগুলো আমরা দেখছি যেটা হয় অধিকাংশ সময় আমরা লাইবিলিটি ইন্স্যুরেন্স রাখি, যার জন্য আপনার নিজের গাড়িতে কাভারেজ থাকতেছে না। তখন তো আপনার আসলে আপনার ফল্ট বা অন্য কারো ফল্ট, তখন তো আপনার কোম্পানি এই বিষয়ে কোনো হেল্প আপনাকে করবে না। কিন্তু যখন অন্য কারো ফল্ট আছে তখন তার কোম্পানি আপনাকে হেল্প করতেছে। তারপরে আপনি যখন নিজের ইন্স্যুরেন্সে কল করেন তখন ডিডাক্টেবল একটা বিষয় থাকে, $500 বা $1000 ডিডাক্ট করতে থাকে। তখন দেখা গেল প্রথমে আপনাকে নিজেকে থেকে $1000 আগে দিতে হচ্ছে, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি পে করতেছে। তা আসলে এইগুলোর জন্য আমরা সবসময় বলি আপনি চেষ্টা করবেন অফকোর্স যে ফল্ট ছিল তার ইনফরমেশন ঠিক মতো নেওয়ার জন্য, এবং এই বিষয়ে যখন আপনি কথা বলতেছেন আপনার অন্য ড্রাইভারের সাথে চেষ্টা করবেন যতটা সম্ভব রেসপেক্ট দেখানোর জন্য। কারণ আসলে কেউ ইচ্ছা করে কোনো অ্যাক্সিডেন্ট করে না, যেটা আপনি করবেন না বা আপনাকে যে করছে সেও করেনি। এখন আমি যদি তখন তার সাথে রুড হই, অনেকটা সময় দেখা গেল সে হয়তো আমাকে আর কোঅপারেট করতেই চাইবে। তো আমাদের চেষ্টা করতে হবে রেসপেক্ট দেখানো, যে আসলে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে এটা আসলে সবাই জন্য আমাদের ভালো হয়নি, আমরা সবাই ঠিক আছে কিনা এগুলো বলবো। কিন্তু প্রধান কাজটাই হবে ইনফরমেশন তার কাছ থেকে যতটুকু নেওয়া সম্ভব নেওয়া। এইভাবে আসলে আমরা অ্যাক্সিডেন্টটাকে ক্লেমটাকে শুরু করতে পারি। যিনি অ্যাক্সিডেন্ট করবেন দুর্ঘটনার পর, যদি যিনি চালক আর কি, তিনি যদি মনে করেন যে আসলে ভুলটা তার, সেক্ষেত্রে আসলে কি করণীয়? হ্যাঁ, আপনার এমন হয়েছে দেখা গেল আপনি কোন একটা কারণে বিজি ছিলেন, বা যেমন এখানে এখন শীতকাল চলছে, অনেক জায়গাতে আইস আছে, আপনি আইসে স্কিড করে সামনে গাড়িটাকে হিট করে দিয়েছেন। এরকম পরিস্থিতিতে আসলে আমরা ইন্স্যুরেন্স কোম্পানি আপনার দুভাবেই কথা বলি। যখন আপনি এরকম অ্যাক্সিডেন্টটা করবেন তখন আমাদের কথা এটাই থাকবে যে অন্য কারো কাছে আপনি স্বীকার করবেন না যে আপনি দোষ করেছেন। যদি পুলিশ আসে তখন অফকোর্স পুলিশের সাথে আপনি সত্যি কথাই বলবেন যে আপনার ফল্ট ছিল, বাট এছাড়া আপনি কারো কাছেই বলবেন না যে আপনার ফল্ট ছিল, স্পেশালি ওই সিচুয়েশনে। এরপরে যখন আপনার ক্লেম হইতেছে তখন আপনাকে কোম্পানি থেকে কল দেওয়া হইলো, তখন তার কাছেও সত্যি কথা বলবেন। কিন্তু অ্যাক্সিডেন্ট যখন করবেন তখন ওই মুহূর্তে আপনাকে কোনো কিছু বলা দরকার, মানে এখানে সত্যি বা মিথ্যা কোনো কিছু না, আপনি জাস্ট সাইলেন্ট থাকবেন। এবং সে যদি মনে করে পুলিশ কল করবে তখন পুলিশ কল করার পরে পুলিশের কাছে আপনি ইনফরমেশন দিবেন, তখন বলবেন যে আসলে কি হয়েছে। বাট যদি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় তখন আসলে আপনিও চাইবেন না পুলিশ ক্লেম করার জন্য। পুলিশে যখন যায় তখন তো এই অনেকদিন ধরে থাকতে পারে আপনার ক্লেমে। এবং সর্বোপরি এখন নিউ ইয়র্ক সিটিতেও একটা ছোটখাটো ক্লেম করলে পুলিশ তো অনেক সময় আসে না। তো আপনি তো চাইবেন আপনার সারাটা দিন ছোট একটা ইনসিডেন্টের জন্য যেন যায়। বাট আপনি যেটা করবেন, আপনি অ্যাগেন বের হবেন, বের হয়ে ইনফরমেশন এক্সচেঞ্জ করার চেষ্টা করবেন এবং ছবি তুলবেন প্রতিটা গাড়ির ওখানে, মানে কোথায় কোথায় ড্যামেজ হয়েছে। এমনও হতে পারে যে আপনি ইনফরমেশন দিয়ে দিয়েছেন যে গাড়িটাকে মেরেছিলেন খুব সামান্য একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাট এরপরে ওই ড্রাইভার অন্য কোথাও যে আরো একটা বড় অ্যাক্সিডেন্ট করে বলতেছে যে পুরো অ্যাক্সিডেন্টের দায়ভারই আপনাকে দিন। এই জন্য আপনার কাছে তখন ছবি তোলা থাকলে তখন আপনি প্রমাণ করতে পারতেছেন যে ওই মুহূর্তে এই গাড়িটাতে এই সামান্য একটা স্ক্র্যাচ ছিল, অন্য কিছুই নয়। হ্যাঁ, ইন্স্যুরেন্স আসলে কতটুকু কাভারেজ দেয় একটা দুর্ঘটনার? ইন্স্যুরেন্সের কাভারেজ আসলে আমরা ডিসাইড করি যে আমরা কতটুকু নিব। আপনি অ্যাজ এ ড্রাইভার আপনার যদি মনে হয় যে আমি শুধু ডাব্লিউতে কাজ করি, আমার নিজের কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আমার কোনো বাড়ি নেই, তো আপনি তো সবসময় চেষ্টা করেন আপনার প্রাইসটা কম রাখার জন্য সর্বনিম্ন যে কাভারেজ আছে সেটা নেওয়ার। বাট যারা একটু মনে করেন আমার কি বেশ কিছু প্রপার্টিজ আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, কখনো যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলি তখন এই মিনিমাম কাভারেজ দিয়ে হয়তো কাভার হবে না, তখন আমাকে যদি সু করে দেয় তখন তো আমাকে আমার অন্যান্য সম্পত্তি থেকে দেখা গেল টাকা পয়সা দিতে হচ্ছে। এই জন্য আমরা
এটাই বলি, যারা যখন ইন্স্যুরেন্স নেবেন আপনার বর্তমান অবস্থানের উপরে ইন্স্যুরেন্স আপনি নেবেন। তো যদি মনে হয় যে না, আমি একটা সু হইলে আমার অনেক ফাইন্যান্সিয়াল লস হতে পারে, তখন আপনি আপনার কাজটা বাড়িয়ে রাখবেন অথবা মিনিমাম রাখবেন যদি আপনার না থাকে। তো 25,000 থেকে আমাদের নিউ ইয়র্ক স্টেটে ইন্স্যুরেন্সটা শুরু হয়, এবং এখানে আপনি $1,000,000 কভারেজ নিতে পারেন যদি আপনার ওরকম অবস্থান থাকে, অথবা এর সাথে আপনি আমব্রেলা পলিসি অ্যাড করতে পারেন যদি আপনার মনে হয় যে না, বেশ কিছু প্রপার্টিজ, আমার বেশ কিছু বিজনেস আছে, আমি কোনো রকমের কোনো এমন কোনো সুযোগ দিতে চাই না যেন আমার কখনো বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল লস হতে পারে। জি। ইব্রাহিম খলিল, আরো একটা বিষয় একটু স্পষ্ট করবেন কিনা, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে কি আসলে লাইসেন্সে থাকতে হবে, নাকি লার্নার্স পারমিট দিয়েও ইন্স্যুরেন্স নেওয়া কিংবা গাড়ির রেজিস্ট্রেশন করার যে বিষয়গুলো এগুলো করা যাবে? আসলে আমাদের নিউ ইয়র্ক স্টেট অফ দ্য খুব ইজি স্টেট আমাদের এই বিষয়। আপনি শুধুমাত্র ড্রাইভার লাইসেন্স নিয়েই আপনি ইন্স্যুরেন্স করতে পারছেন, এবং তারপরে আপনি আপনার গাড়ি রেজিস্ট্রেশনও করতে পারছেন স্টেটে। এবং আমরা বেশ কিছু সময় দেখেছি অনেকে তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অন্যান্য কান্ট্রি থেকে এখানে আসছেন, হয়তো কিছুদিন ভিজিট করবেন, অ্যাসাইলাম আছে, তাদের কোনো ইনফরমেশন নেই, বা তাদেরকে চেষ্টা করতেছে তাদের গাড়িতে অ্যাড করে রাখার জন্য। কিন্তু দেখা গেলে পরে যদি তারা একটা অ্যাক্সিডেন্ট করে এবং তাদের কাছে প্রপার লাইসেন্স ছিল না, তখন তো উনি ভায়োলেশন একটা পাবেনই। এবং এরপর দেখা গেল ইন্স্যুরেন্স কোম্পানি যদি মনে করে যে আপনার বাসায় একজন এরকম লোক ছিল যে সবসময় আপনার গাড়ি ইউজ করতেছে, বাট আপনি এটা জানান না ইন্স্যুরেন্স কোম্পানিকে, এবং ওই সময় দেখা গেল ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারে যে না, আমি আপনাদের এই ক্লেমটা পেমেন্ট করবো না, কারণ আপনার ইউজ যেভাবে করার কথা ছিল আপনি সেভাবে গাড়িটা ইউজ করেন। তখন এই ফাইন্যান্সিয়াল বার্ডেনটা কিন্তু আপনার উপরে চলে আসতে পারে। তো এইসব বিষয়ে কি করা যায়, আপনার নিউ ইয়র্ক স্টেটে যেহেতু অনেক লিনিয়েন্ট আছে যারা এখানে আনডকুমেন্টেড, তারাও কিন্তু নিউ ইয়র্ক স্টেট থেকে আপনি ড্রাইভার লাইসেন্স নেওয়ার চেষ্টা করলে আপনি নিতে পারতেছেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজেদের নামে লার্নার পারমিট নেওয়ার জন্য, এবং লার্নার পারমিট নিয়ে আপনি ইন্স্যুরেন্স নিতে পারতেছেন, গাড়ি রেজিস্ট্রেশন করতে পারতেছেন, এবং কিছুদিন প্র্যাকটিস করার পরে মাশাআল্লাহ আপনারা যখন ড্রাইভার লাইসেন্সের জন্য টেস্টটা দিবেন তখন আপনাদের এটা হয়ে যাওয়ার কথা। জি। যারা কলেজে পড়ে, সেই কলেজে পড়া শিশু কিংবা কিশোরদের কথা যদি বলি, তাদেরকে ইন্স্যুরেন্সে কখন অ্যাড করা উচিত, আপনার কি পরামর্শ থাকবে? আসলে আমরা যেটা মনে করি, আমরা মনে করি যে আমাদের ইয়াং টিনেজার চিলড্রেন আছে, তারা হয়তো স্কুল কলেজে যেতেছে, মাঝে মাঝে গাড়ি চালায়, বা যারা নিউ ইয়র্ক সিটির বাইরে থাকেন তাদের দেখা গেল অধিকাংশ সময় সবকিছু করার জন্য গাড়ি দরকার হচ্ছে, তো যার জন্য তাদের গাড়িতে সবসময় অ্যাক্সেস আছে। এরকম সময় যদি আপনার ইন্স্যুরেন্সে অ্যাড না, এবং পরে দেখা গেল জানতে পেরেছে আপনার বাসায় একজন ড্রাইভার আছে, অফকোর্স আপনার রিনিউয়াল করার সময় তো তাকে তারা অ্যাড করে নিবেই। কিন্তু যদি আপনার মনে হয় যে না, আমি কোনোভাবে এমন কাজ করতে পেরেছি যেন আমার ইন্স্যুরেন্স কোম্পানি জানতেই পারছে না আমার এরকম টিনেজার ড্রাইভার লাইসেন্স সহ আমাদের বাসায় আছে, বাট এরপরে দেখা গেল একটা অ্যাক্সিডেন্ট হলো, বাট এগেন যদি ইনভেস্টিগেশনে দেখা যায় আপনার এই ড্রাইভার আপনার বাসায় ছিল সবসময়, এবং আপনি নোয়িংলি উইথহোল্ড করছেন ইনফরমেশন, আপনি জানান না ইন্স্যুরেন্স কোম্পানিকে যে আমার আরো একজন ড্রাইভার আছে, তখন যদি বড় কোনো ইনসিডেন্ট হয়, ইন্স্যুরেন্স কোম্পানি যদি ডিনাই করে যে না আপনি জেনে শুনে আপনার ড্রাইভারকে আপনি উঠে দিচ্ছেন, তখন কিন্তু সে ডিনাইটাকে ক্লেমটাকে ডিনাই করে। আপনার মনে হতে পারে না, আমি তো ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বলছে আপনি পারমিশন দিয়ে একটা লোক গাড়ি চালাতে পারবে, হ্যাঁ, সেই পারমিশনটা কিন্তু হঠাৎ করে আপনার বাসায় এখন মানুষ বেড়াতে আসছে, একদিন দুদিন গাড়ি চালাইছে, সেটা ডিফারেন্ট জিনিস, বাট আপনি সবসময় আপনার বাসায় একটা লোক গাড়ি চালাইতেছে আপনি অ্যাড করতেছেন, সেটা টোটালি ডিফারেন্ট। জি। আমরা একটু হোম ওনার ইন্স্যুরেন্স এবং ল্যান্ডলর্ড ইন্স্যুরেন্স এই দুইটার পার্থক্য সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, স্পেশালি বাফলো রিজন এবং অন্যান্য যে শহরগুলোতে আমাদের বাঙালি কমিউনিটি অনেক ডেভেলপ করতেছে খুব দ্রুত গতিতে। তারা যেহেতু ইনভেস্টমেন্ট করতেছে, তাদের বাড়ি আছে, কিন্তু দেখা গেল কি অনেক সময় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বা আমাদের বন্ধু বান্ধব বলেছে হোম ইন্স্যুরেন্স করলে টাকাটা কম আসে, তো আমরা ওইটা মনে করে বাসায় ইন্স্যুরেন্স করেছি হোম ওনার পলিসি, বাট আমি ওই বাসায় নিজে থাকি, এই বাসায় আমি ভাড়া, মোটামুটি গ্যারান্টি থাকেন। এরকম করে যদি আপনি ইন্স্যুরেন্স করেন, এরপরে বাসাতে একটা ফায়ার হল
এবং ফায়ার রিপোর্টে আসছে না, টেনেন্ট ছিল, বাড়িওয়ালা ছিল না, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 1 টাকাও দেবে না। এবং এরকম সিচুয়েশন আমাদের বাক্যসরে বেশ কয়েকবার ঘটেছে। ইন্স্যুরেন্স কোম্পানি তো বলতেছে যে না, আপনি তো সই করছেন, আপনি বলেছেন এই বাসাতে আপনি থাকবেন। এবং এটা কখন হয়, দেখা গেল একজন থাকে নিউ ইয়র্ক সিটিতে, ডাউন পেমেন্টটা তার কম আছে, মর্গেজ নেওয়ার সময় সে মর্গেজ কোম্পানিকে বলেছে এটা আমার নিজের বাসা, নিজে থাকবো বলে কম ডাউন পেমেন্টে বাসাটা কিনেছে। কিন্তু কোন এক কারণে বাচ্চা কাচ্চার স্কুলের জন্য বা ফ্যামিলি প্রেশারের জন্য সে আর এখানে আসতে পারে। এখন তখন কিন্তু তার বাসার ইন্স্যুরেন্সটা হয়ে গেছে হোমওনার পলিসি, বা তুমি কি করলো, বাসাটাকে ভাড়া দিয়ে সিঙ্গেল ফ্যামিলি বাসা ভাড়া হয়ে গেছে। এখন এই বাসা যদি স্পেশালি ফায়ার হ্যাজার্ডটা হয় এবং দেখা গেল পুলিশ রিপোর্ট বা ফায়ার রিপোর্টে আসছে এখানে বাড়িওয়ালা ছিলেন না, শুধু ভাড়াটিয়া ছিলেন, তাহলে তো আপনার বাসা ফুল ড্যামেজ হয়ে গেল। ওদিকে আপনার মর্গেজও আছে, আপনাকে মর্গেজটাও দিতে হইতেছে। এটা অনেকটা এরকম যে আপনার গাড়ির ইন্স্যুরেন্স আছে, গাড়িতে মর্গেজ আছে, কিন্তু ফুল কভারেজ নেননি, এখন গাড়িটা চুরি হয়ে গেছে, পেমেন্টও করতে হচ্ছে, বাট আপনার গাড়িটাও নেই। তো এরকম সিচুয়েশন আমরা না পড়ি, আমাদের সবসময় চেষ্টা এটাই করতে হবে, হ্যাঁ আমার হয়তো পেমেন্টটা একটু বেশি যাচ্ছে, বাট আমি তো নিশ্চিত একটা অ্যাক্সিডেন্ট হলে যেন আমার কোনো ক্লেম আমি করলে টাকাটা পাই। বাট আপনার যদি ইন্স্যুরেন্সে আপনি রং করেন, তখন আপনি পেমেন্ট $1 দিলেও এটাও তো আপনার লস, আপনি তো কোনো টাকাই পাবেন না ক্ষতিপূরণ আপনি ক্লেম করবেন। ইন্স্যুরেন্সের ক্যাশ কভারেজ আর রিপ্লেসমেন্ট কস্ট, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আসলে যখন আপনার বাসা মর্গেজে থাকে, তখন অধিকাংশ মর্গেজ কোম্পানি রিকোয়ারমেন্ট থাকে আপনার বাসাটাতে রিপ্লেসমেন্ট কস্ট থাকতে হবে। মানে হলো আপনার বাসা যদি ড্যামেজ হয়ে যায়, ফুল ড্যামেজ হয়ে যায়, তখন আপনাকে নতুন করে একটা বাসা বানিয়ে হবে। এইটাকে বলে রিপ্লেসমেন্ট কস্ট। বাট আপনার মনে হলো যে না, আমি একটা বাড়ি কিনেছি মাত্র $50,000 দিয়ে, $100,000 দিয়ে, আমি এখানে খরচ করছি আরো $50,000, বাট বাসাটা অনেক বড়, রিপ্লেসমেন্ট করলে বাসাটার কাভারেজ আসবে $500,000, তখন দেখা গেলো আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা অনেক বাড়বে। কিন্তু আপনি বলেন না, ঠিক আছে আমার যেহেতু কোনো মর্গেজ নেই, আমার আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই, আমি শুধুমাত্র আমার ইনভেস্টমেন্ট যেটুকু ছিল মেবি 150 or 100,000, আমি ওইটুকের কাভারেজে নিই। এরপরে যদি এই বাসাটাই ফুল ড্যামেজে নষ্ট হয়ে যায় কোনো এক খাত, তখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বাসা বানিয়ে দেবে, আপনাকে এই পরিমাণ যে আপনার কাভারেজ ছিল 150,000, আপনাকে এই টাকাটা আপনাকে দিবে। এরপরে বাসাটা থাকতো আর ওই 150,000 নিয়ে পেলেন। যারা এখানে ইনভেস্ট করে তারা যেটা করে ক্যাশ কাভারেজ নেয় 150 কথার কথা। এরপরে বাসাটায় যদি ড্যামেজ হয়ে যায়, ফুল ড্যামেজটা আসলে দেখা গেল 50,000 খরচ করলে বাসাটা আবার সেল করার মতো হয়ে যাচ্ছে, তা আপনি আবার 150,000 সেল করলেন। তা আসলে আপনি ক্যাশ কাভারেজে পেলেন 150,000 খরচ করলেন, হাতে থাকলো 100, আবার বিক্রি করলেন 50। তো টেকনিক্যালি আপনার $250,000 আপনার পকেটে চলে আসলো। তো এটা টোটাল ডিপেন্ড করবে এভরি পার্সন টু পার্সন কার কি ধরনের কাভারেজ নেওয়া। বাট মর্গেজ কোম্পানি থাকবে মোটামুটি 99% টাইমে আপনাকে রিপ্লেসমেন্ট কস্টটাই নিতে হয়, আর অন্য সময় সুযোগ আছে ক্যাশ কাভারেজ বা কস্ট, ডিপেন্ডিং অন আপনার কোনটা করলে আপনার পেটটা ভালো আসবে, এটা আপনার চয়েস করার সুযোগ আছে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু অ্যাকাউন্টেন্ট সাহেবের সাথে একটু কথা বলবো। জি, আমাদের অতিথি আপনাকে শুনতে পাচ্ছে, বলুন। আচ্ছা, জিজ্ঞেস করবো? জি। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছিলাম যদি মর্টগেজ পেইড অফ হয় তাইলে কি ইন্স্যুরেন্স, হোমওনার ইন্স্যুরেন্স কি রিকোয়ার্ড? হ্যাঁ, খুবই একটা চমৎকার প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আসলে যদি ওই আপনার মর্টগেজ না থাকে, বাট তারপরও তো এই বাসাতে আপনার বড় একটা ইনভেস্টমেন্ট আছে, আপনার পার্সোনাল একটা অ্যাটাচমেন্ট আছে, বাসার ভিতরে আপনার অনেক আসবাবপত্র আছে। তো আপনি যদি এটাকে রিপ্লেস করতে যান, দেখা গেল আপনার $250,000-300,000 খরচ, আর ইন্স্যুরেন্স করতে দেখা গেল আপনাকে 1,000 বা লেস দেন 1,000 আপনার প্রিমিয়ামটা আসতেছে। কারণ আপনার যদি মনে হয় যে না, আমি $1,000 খরচ করবো না, কিন্তু আমি $300,000 রিস্কটা নিবো, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড। বাট কিছু কিছু শহর আছে যেখানে যদি আপনি বাসা ভাড়া দেন, তখন তো আপনার ইন্স্যুরেন্স আকার একটা রিকোয়ারমেন্ট নেই। বাট আপনি যদি এমন কোনো শহরে থাকেন যেখানে আপনার ইন্স্যুরেন্সের কোনো রিকোয়ারমেন্ট নেই, বাসায় মর্গেজ নেই, আপনি চাইলে ইন্স্যুরেন্স না নিতে পারেন।
বাট অফকোর্স আমরা এটাই বলবো, যেহেতু আপনার ইনভেস্ট অনেক বড়, আপনার ইন্স্যুরেন্সটা রাখা উচিত। এই যদি কখনো কোনো ড্যামেজ হয়, শুধুমাত্র কিন্তু বাড়ির ড্যামেজ না, আপনার বাসার সামনে হয়েছে, আপনি সোনো ক্লিন করেননি, অনেকদিন হয়ে গেছে, একটা পথচারী বাসাতে সামনে থেকে হেঁটে যাচ্ছে, পড়ে গেছে, আপনার বাসায় অ্যামাজনে ডেলিভারি দিতে আসছে, ডমিনোসে ডেলিভারি দিতে আসছে, আপনার ফ্রন্ট পর্সটা হয়তো ঠিক মতো ছিল না, নষ্ট ছিল, ওখানে পাড়া দিয়ে পড়ে গেছে, পা ভেঙে গেছে, তখন কিন্তু সে আপনাকে সু করে দেবে। কারণ আপনার কাছে যখন গেস্টটা আসছিল, সে এক্সপেক্ট করছে আপনার বাসাটা অ্যাক্সেসিবল, কিন্তু এখন সে অ্যাক্সেস করতে পারেনি, পড়ে গেছে, তখন সে আপনাকে সু করবে। এখন আপনার যদি বাসায় ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি তো আপনার সেই সুটা ট্যাকেল করতেছে আপ টু আপনার কাভারেজ, মেবি 100,000 না 300,000 কিন্তু আপনার যদি এইটা না থাকে, তখন এই ক্ষতিপূরণ তো আপনার পকেট থেকে দিতে হবে। এবং দেখা গেলো এই ধরনের ক্লেম তো ছোট হয় না, বড় ক্লেম হয়, দেখা গেলো $100,000 ক্লেম আসবে, তখন আপনার ওই বাড়ি কি করে কিন্তু আপনাকে তখন টাকাটা দিতে হচ্ছে। তো অফকোর্স ইন্স্যুরেন্স রাখাটা খুবই জরুরি দরকার। বাট প্রশ্ন যেটা ছিল ইন্স্যুরেন্স রাখতে হবে কিনা, না, আপনি চাইলে নাও রাখতে পারেন বাসায় কোনো নোটিশ না থাকে। জি, আমাদের সময় প্রথম অংশের সময় এখন একেবারেই শেষ হয়ে গেছে। ইব্রাহিম খলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে টিভিএন 24 কে সময় দিয়েছেন। তাকে অনেক ধন্যবাদ এবং সবকে অনেক ধন্যবাদ। দর্শক, F1 স্টুডেন্টদের 2025 সালের গাইডলাইন নিয়ে আমাদের আলোচনা চলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। যেমন বলছিলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য 2025 সাল কেমন হতে যাচ্ছে, কি কি সংকট রয়েছে, কোন কোন জায়গায় সম্ভাবনা রয়েছে, নতুন বছরের গাইডলাইন নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমার সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন এমলোটাস ক্যারিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি দর্শক, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সঙ্গে এমলোটাস ক্যারিয়ার স্কুলের ডিরেক্টর এবং ডিএসও জুলিয়া সাং তিনিও জয়েন করবেন। আপনারাও চাইলে জয়েন করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত আপনি টিভিএন নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর আলোচনার যে বিষয়বস্তু, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আলোচনা শুরু করব। শাহরিয়ার আলম, গাইডলাইনের কথা বলছিলাম, 2025 সাল কেমন হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির কথা যদি বলি? ধন্যবাদ আবুল আপু, ওয়ান মোর টাইম। আর হচ্ছে কি, এই মুহূর্তে যারা দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছেন বা পরবর্তীতে রেকর্ডেড কোনো ভার্সন দেখবেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবকিছু শুরুতে জানাচ্ছি যে, বলতে চাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার 2025, কাজ ইনশাআল্লাহ আমরা নেক্সট শো যদি আমরা বেঁচে থাকি, ইনশাআল্লাহ পরবর্তী বছর এর আগ পর্যন্ত, এর আগ পর্যন্ত হয়তো এটাই আমাদের শেষ শো এমলোটাসের পক্ষ থেকে আপনাদের সাথে এই বছরের জন্য, ইনশাআল্লাহ 2024 সালের জন্য। আচ্ছা, যেটা বলছিলেন আপনার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কি 2025 সাল কেমন হতে যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সবসময় একটা তারা ব্যক্তিগতভাবে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আসলে আপকামিং ইয়ারটা কেমন হবে বা কি হতে যাচ্ছে, বা রিসেন্ট যে পলিটিক্যাল চেঞ্জ বা গভর্নমেন্ট চেঞ্জের কথা বলেন, সেটা ইউএসএ বলেন, বাংলাদেশের ক্ষেত্রে বলেন, সেটা স্বাভাবিকভাবেই একটা গুরুত্বপূর্ণ একটা মানে ভূমিকা পালন করবে। বাট আমার কাছে মনে হয় কি, যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে ওগুলো হচ্ছে, ওই সাবজেক্টগুলো হচ্ছে সাবসিডিয়ারি, বাট প্রাইমারি যেই ফোকাসটা ওনারা যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ওনাদের যে গোলটা, ওই গোলটাকে সেট করে ওনারা যদি আগিয়ে যান, আশা করতেছে না খুব একটা বেশি ব্যতিক্রম আমরা হয়তো লক্ষ্য করব। বাট এর মধ্যে হয়তো কম বেশি মানে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, বাট মোর অর লেস সেমই থাকবে। বাট এই ক্ষেত্রে হচ্ছে একটা ছোট্ট একটা জিনিস আমি হয়তো স্টুডেন্টদের জন্য বলে রাখতে চাই, যদি কোনো কারণে হয়তো ডাউন হয়েও যায় কোনো কিছু, তো এটাতে আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কি, মানে একটা জিনিস শুধু বলতে চাই যে, মনে করেন যে ধৈর্যের ফল সুমিষ্ট হয়। সো ধৈর্য ধরে রাখার উপরে গুরুত্ব দিচ্ছেন। ভিসা স্ট্যাটাস ধরে রাখা কি একটু চ্যালেঞ্জিং হতে পারে 2025 সালে? ভিসা স্টেটাস, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছেন। আমাদের সত্যি কথা বলতে আমি অস্বীকার করার কোনো কারণ নেই, এবং বাঙালি অনেক স্টুডেন্টদের মধ্যে থেকে, সবাই না, আবার গুটি কয়েকও বলতে পারেন, এটা নিয়ে আসলে কন্ট্রাডিকশনে যাব না, বাট অনেক স্টুডেন্ট আছে যারা আসলে হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউনাইটেড স্টেটসে এন্ট্রি নেওয়ার পরে তাদের একটা ইন্টেনশন থাকে যে কিভাবে আমি
গ্রিন কার্ড প্রসেসের দিকে আগাবো। বাট হচ্ছে গিয়ে কি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, মানে স্টুডেন্ট মানেই তো স্টুডেন্ট, সে তো এখানে এসে হচ্ছে পড়ালেখা করার জন্য। ডেফিনেটলি আপনি একটা জিনিস যে যদি চিন্তা করেন যে আমরা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছে বা মানে শুনে বড় হয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সো সেটা বাংলাদেশে হোক সেটা ইউনাইটেড স্টেটসে হোক, তো সেক্ষেত্রে যদি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডেফিনেটলি ওনার ইউনাইটেড স্টেটস ওনার পড়ালেখাটা কমপ্লিট করে, ডেফিনেটলি ভালো ক্যারিয়ার, ভালো এনভায়রনমেন্ট, ভালো মানে অপরচুনিটি ওনার জন্য ডেফিনেটলি ওয়েট করবে। জি, যদি কোনো কারণে কোনো স্টুডেন্টের ভিসার স্ট্যাটাস নষ্ট হয়ে যায়, সেটি উদ্ধার করতে কি আসলে অনেক রকম যে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো রয়েছে তারা কি কোনো হেল্প করতে পারে কিনা? বিশেষ করে আপনার নিজের একটি ইনস্টিটিউট রয়েছে, এমলোটাসের কথাও যদি বলি, আপনারা কি কোনো রকম কোনো সহায়তা করেন কিনা? জি, সত্যি কথা বলতে কি আমার নিজের ইনস্টিটিউট না, আমি ওখানে কাজ করি। ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ আমি রিপ্রেজেন্ট করছি, যাক আলহামদুলিল্লাহ, আমি এতেই সন্তুষ্ট একজন বাঙালি হিসেবে। তো ব্যাপারটা হচ্ছে কি যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্ট্যাটাস পুনরুদ্ধার বা আমরা আর কি রিইনস্টেটমেন্ট বলে থাকি। এটার ক্ষেত্রে আমরা এমলোটাস ক্যারিয়ার স্কুল আমরা যথেষ্ট পরিমাণে আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে তাদের স্ট্যাটাসটা হারিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওনাকে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওনাকে ওনার স্ট্যাটাস পুনরুদ্ধারের জন্য পদক্ষেপগুলো নিতে হবে। সেক্ষেত্রে আরো একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে যে স্ট্যাটাসটা কোন পারপাসে বা কোন সিচুয়েশনে স্টুডেন্টটা স্ট্যাটাসটা হারিয়েছিল। যদি এমন হয় যে এটা যদি বিয়ন্ড দ্য সিচুয়েশন থাকে, ফর এক্সাম্পল কোন একটা স্টুডেন্ট, যেমন ধরেন বাংলাদেশের যে সিচুয়েশনটা ছিল অগাস্ট সেপ্টেম্বরের দিকে বা জুলাই অগাস্টের দিকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি বাংলাদেশের থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এখানে আসলে মানে টাকা পাঠানোটা খুব টাফ সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছিল। সো অনেক ইনস্টিটিউশন আছে যেটা হচ্ছে কি যে আপনি যদি যখন পেমেন্ট না করবেন তখন দেখা যাবে যে আপনাকে এনরোল করতে দিবে না টাইমলি, এবং হচ্ছে কি এটা অনেকে মান্থলি, অনেক ইউনিভার্সিটিজ বা কলেজ আছে যেগুলো মান্থলি বেসিসে এনরোলমেন্ট করে, অনেকগুলো পুরো সেমিস্টারের জন্য এনরোল করে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য স্বাভাবিকভাবেই যে বাংলাদেশ থেকে পাঠানো টাকাটার উপর নির্ভর করে থাকতে হয়। সো সেক্ষেত্রে যদি অন টাইম তারা যদি টিউশন ফিস পে না করতে পারে, ইউনিভার্সিটি ডেফিনেটলি ওনাদেরকে ওই নির্দিষ্ট সময়সীমার পরে ওনাদেরকে হয়তো সময় দিবে না। তো ওরকম কোনো যদি সিচুয়েশন দিয়ে থাকে, আমি ওটা একটা এক্সাম্পল হিসেবে বলেছি, ওরকম যদি কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি কোনো স্টুডেন্ট গিয়ে থাকে, তাহলে যদি উনি ওনার স্ট্যাটাস হারিয়ে গিয়ে থাকে, রিইনস্টেটমেন্টের জন্য যদি অ্যাপ্লাই করে থাকে, আশা করছি ইনশাল্লাহ ওনারা অ্যাপ্রুভ হবে। এবং আমাদের সত্যি কথা বলতে কি গর্বের সাথে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেটটা অনেক ভালো। জি, আপনি যেই কথা বলছিলেন, আমি যদি অর্থনৈতিক বিষয়টা নিয়ে আসি, মুদ্রাস্ফীতি কিন্তু বাড়ছে, ডলারের রেটও বাড়ছে। তো বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে এখানে ডলারে কনভার্ট করে যারা হচ্ছে টিউশন ফি দিচ্ছেন কিংবা পড়াশোনা করছেন, সামনের দিনগুলোতে আরো বেশ বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি যাবেন। আপনার কি পরামর্শ? সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি যে একটা স্টুডেন্টকে অবশ্যই একটা মানে উনি যদি মিতব্যয়ী পরিবারের মধ্যে থেকে উঠে আসে এখানে ইউনাইটেড স্টেটসে, ডেফিনেটলি ওনার জন্য জিনিসটা কোপ আপ করাটা সহজ হয়ে যায় একটা স্টুডেন্ট। বাট যদি ওই পরিবার থেকে না আসে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে একটা জিনিস সাজেশন দিতে চাই যে বাংলাদেশের আসলে টাকাকে যখনই আপনি ডলারে কনভার্ট করবেন, ওটা ডলার থাকে না, ওটা সেন্টে পরিণত হয়ে যায়, ঠিক আছে? সো এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে। সো মিতব্যয়িতা মাথায় রেখে সো স্টুডেন্টরা যদি ওনাদের ফান্ডিংটা খরচ করে, তাহলে খুব একটা সমস্যা হবে আশা করছি না। কারণ হচ্ছে কি আপনি যদি ইকোনমিক ডাউন ট্রেন্ডের কথা বলেন, সেটা শুধু বাংলাদেশের জন্য না, সেটা কিন্তু ইউনাইটেড স্টেটসেও আমরা মানে বিগত কয়েক বছর ধরে দেখছি যে আফটার কোভিড মানে এই জিনিসটা হচ্ছে। সো প্রত্যেকটা জিনিসপত্রের দাম যেমন বেড়েছে, ঠিক তেমনি ভাবে মনে করেন যে মানুষের ইনকাম কিন্তু সে হারে বাড়েনি। সো সবাইকেই কিন্তু মনে করেন যে কিছু না কিছু ছাড় দিয়ে হলেও মনে করেন যে তার লাইফস্টাইল মেনটেন করে তার প্রয়োজনীয় মানে রিকোয়ারমেন্ট গুলো তাকে ফুলফিল করে যেতে হয়েছে। জি, নিশ্চয়ই আরো অনেকগুলো বিষয় আপনার কাছে জানার আছে, আমরা নিশ্চয়ই জানবো। আমাদের সঙ্গে জুলিয়া সাং তিনি যুক্ত হয়েছেন, আমি একটু তার কাছ থেকেও ঘুরে আসতে চাই। জুলিয়া সাং, ওয়েলকাম টু আওয়ার টুডেস শো। What do you think? How will be 2025 for Bangladeshi international student in this country? Yes, thank you for that question and inviting me on at the end of the new year. And for that question, there will be
a significant change with the new administration, being the new president in the United States in January inauguration. And even now we see a lot of international students being a little bit afraid of whether the F1 will be the right choice of, studying here in the US. But, I could for sure tell all the students that, it doesn't matter what the presidency is, as long as your intention here is study and go to a higher education and really be academically successful. You shouldn't worry. Just follow, your school officers and school regulations, and maintain your status, pretty well with good records. Then there shouldn't be not much different from last year to this year in terms of maintaining a good student record. Well, the political situation is changing. Are there any suggestion you want to give to the students for maintaining their visa status? Yes, definitely. Some of the suggestion would be always be in contact with our school officers. We are here to always inform our students of any policies that may be changing that could affect students, immigration records. So at our school, DSOs such as myself and my supervisor, we keep an eye on what USCIS has to say in terms of, student visas. So we are always on top of the new trends and new newses coming from immigration systems. So always be in contact with us with any of the questions that student may have. Well, let's talk about the change of status. What are the procedures? Yes, so a change of status is when students come to this country with a different visa, such as a tourist visa or J1 visa. And while they stay here, they decided that they want to pursue an academic career here in the United States. That's when they would go to colleges or schools like ours to change their visa status from, for example, tourist visa to student visa. At our school, we do help students guide through this process, and it's a fairly, it could be a complex process for students who they don't know how to do it, obviously, if it's their first time, but our agents are very well trained in terms of helping the students and guiding the students, as well as DSO myself. I sit with students one-on-one to guide them what to help them in terms of how to fill out the application forms and submit these informations to USCIS. Well, I'll back to you, শাহরিয়ার আলম। উনি যেটি বলছিলেন আপনার কাছ থেকেও একটু ছোট্ট করে শুনি। কেউ যদি ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে চান নতুন বছরে, কি পরামর্শ দিবেন? আসলে সত্যি কথা বলতে কি, যে জুলিয়া যেটা বলেছে, যে অনেকেই হয়তো ভাবছেন যে আসলে নতুন প্রেসিডেন্ট, নতুন চেঞ্জটা আসলে কি হবে। অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে এটা ভীতি কাজ করছে। এটা দিয়ে আমি একটু জাস্ট আসলে রিক্যাপ করতে চাই। তবে আসলে সত্যি কথা বলবো কি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসলে ভীতি কাজ করার মতন খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওনার দায়িত্ব কর্তব্যগুলো ঠিকভাবে যদি পালন করে যায় গেল, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বললেন যে চেঞ্জ অফ স্টেটাসটা আসলে মানে সেক্ষেত্রে আসলে নতুন বছর বা কিভাবে প্রসিডিউর মোর অর লেস সেম আছে, প্রসিডিউরটা কোনো চেঞ্জ আসেনি। তো এটা যেটা আমি একটু সংক্ষেপে যদি বলতে চাই, যে এলিজিবল ভিসা যেগুলো, যেটা টেম্পোরারি ভিসা, ফর এক্সাম্পল মনে করেন যে কেউ যদি ট্যুরিস্ট ভিসা ইউনাইটেড স্টেটসে এসে থাকে, বা কেউ যদি J1 ভিসাতে এসে থাকে, এরকম আরো যে এলিজিবল টেম্পোরারি ভিসাগুলো আছে, ওইগুলো থেকে ওনার যদি কনভার্ট করতে চায় স্টুডেন্ট ভিসায়, এটা এদেশে বৈধ। কারণ হচ্ছে কি, যে কারোরই মনে করেন যে এখানে ইউনাইটেড স্টেটস ডেফিনেটলি মনে করেন যে এখানকার এডুকেশন মনে করেন জগৎ বিখ্যাত। সো স্বাভাবিকভাবে এখানে আসার পরে এই দেশের কালচার, কাস্টমস, এডুকেশন দেখে একজনের ভালো লাগতেই পারে। তো তখন সে চিন্তা করে যে এই দেশে হায়ার এডুকেশন যদি পার্সু করে, খারাপ কোথায়? এটা ওনার ব্যক্তিগত ক্যারিয়ারে যেমন হেল্পফুল, ওনার হচ্ছে কি প্রফেশনাল ক্যারিয়ারের জন্য খুবই হেল্পফুল হবে। সো এটা যে প্রসেসটার মধ্যে দিয়ে যায় এটাকে চেঞ্জ অফ স্টেটাস প্রসেস বলে। এই ক্ষেত্রে জুলিয়া যেটা বললো, যে আমরা আমাদের এক্সপার্ট এজেন্ট যারা আমরা আছি, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে গাইডলাইন দিয়ে আমরা পুরো প্রসেসটার জন্য হেল্প করে থাকি। এছাড়াও মনে করেন যে ওনাদের যে ডকুমেন্টেশন গুলো আছে A to Z, সত্যি কথা বলতে কি এখানে কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আমি প্রায় আমার স্টুডেন্টদেরকে কনসালটেশন দেওয়ার সময়, চেঞ্জ অফ স্টেটাস বিশেষ করে দেওয়ার সময় আমি একটা জিনিস এক্সাম্পল দিই। আপনি হার্টের অপারেশন করতে নিশ্চয়ই আপনি হার্ট হসপিটালে যাবেন, বা হার্ট ফাউন্ডেশন বা হার্ট রিসার্চ সেন্টারে যাবেন, আপনি নিশ্চয়ই কোনো ডেন্টিস্ট অফিসে যাবেন না। সো এমপ্লয়ার্স ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হার্ট হসপিটাল ফর চেঞ্জ অফ স্টেটাস প্রসেস, আলহামদুলিল্লাহ। সো
এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো আমরা ওভাবে হেল্প করার চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকে, এবং যে চ্যালেঞ্জেস গুলো থাকতে পারে এর ক্ষেত্রে ওনাদের ব্যাংক স্টেটমেন্টটা রেডি রাখতে হবে, কারণ হচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ফান্ডিংটা সবসময় বাংলাদেশে হোক এখানেও হোক, এখানে অন্য কেউ স্পন্সর করতে পারে, সেক্ষেত্রে ফান্ডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি ইউএস গভর্নমেন্ট অবশ্যই দেখতে চাবে যে একটা স্টুডেন্ট যখন পড়তে চান এদেশে, স্ট্যাটাস চেঞ্জ করে হোক, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে হোক, সেক্ষেত্রে ওনার ফান্ডটা যথেষ্ট পরিমাণে আছে কিনা, যাতে করে উনি আসলে এই দেশের জন্য কোনো কারণে আবার বার্ডেন না হয়ে পড়ে বা পড়ালেখা চালিয়ে যেতে পারে না বা আউট অফ স্ট্যাটাস হয়ে পড়ে। এই জিনিসটা জাস্ট এনশিওর করে আশা করতেছি। এছাড়া খুব একটা বেগ পোহাতে হবে না। এছাড়া যে রিকোয়ারমেন্টস গুলো আছে ওগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি ঠিকভাবে, ওই অনুযায়ী ওনারা চেকলিস্ট ফলো করে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় জানবো যে অনেকে হয়তো এখানে যেটা বলছিলেন টুরিস্ট ভিসা এসেছে কিংবা অন্য কোনো ভিসা এসেছে, এখন তিনি এখানে থেকে যেতে চান, এখন ট্রাম্প প্রশাসনের নীতি কিংবা অন্যান্য বিষয়ের কারণে হয়তো অ্যাসাইলাম করতে তিনি আগ্রহী নন কিংবা সেভাবে সাহস পাচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো ভাবছেন যে ঠিক আছে আমি একটা ডিগ্রি পার্সু করি কিংবা আমি স্টুডেন্ট ভিসায় যাই। প্রাথমিকভাবে আসলে তিনি তো সেই ধরনের প্রস্তুতি নিয়ে আসেননি। ডকুমেন্টেশনের কথাই যদি বলি, প্রাথমিকভাবে আসলে কোন কোন ডকুমেন্ট গুলো এখান থেকে তিনি ম্যানেজ করতে পারেন কিংবা আসলে কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়? আসলে সত্যি কথা বলতে কি খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় না। একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য যেই ডকুমেন্টস গুলো প্রয়োজন, একজন চেঞ্জ অফ স্ট্যাটাস স্টুডেন্টদের জন্য অলমোস্ট সেম টাইপ অফ ডকুমেন্টসই প্রয়োজন হয় সাধারণত। ফর এক্সাম্পল আপনার পাসপোর্ট লাগবে, আপনার ভিসা লাগবে, আপনার হচ্ছে I-94 লাগে, তারপর হচ্ছে গিয়ে যে রিকোয়ার্ড ফর্ম যেটা ফিল আপ করার জন্য, ওটা আমরা সাধারণত স্টুডেন্টদেরকে গাইড করে থাকি, হেল্প করে থাকি ফিল আপ করার জন্য। এরপর হচ্ছে গিয়ে স্পন্সরশিপ ডকুমেন্টটা থাকে, ওইটাও আমরা হেল্প করি ফিল আপ করার জন্য। এছাড়া হচ্ছে গিয়ে একটা স্টুডেন্টের প্রুফ অফ অ্যাড্রেস লাগে। ডেফিনেটলি উনি বাংলাদেশে উনি কোথায় ছিলেন, ওনার একটা স্টুডেন্টের ডেফিনেটলি একটা প্রুফ অফ অ্যাড্রেস আছে, না হলে নিশ্চয়ই উনি আমেরিকান ভিসার জন্য দাঁড়াতে পারেন, এটা একটা ইস্যু। বা এখানে এসে উনি যেখানেই থাকেন না কেন, এখানে টেম্পোরারি ভিসায় যদি আসেন টুরিস্ট হিসেবে, ডেফিনেটলি উনি একটা প্রুফ অফ অ্যাড্রেস কালেক্ট করে ফেলতে পারেন। আমরা ওটার ক্ষেত্রে ওনাদেরকে গাইড করি যে কিভাবে কালেক্ট করতে হয় বা কোন কোন ডকুমেন্টস গুলো এলিজিবল প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউএস এর। তো ওই ডকুমেন্টস গুলো কালেক্ট করে এইগুলোই মোটামুটি আমাদের চেকলিস্টের মধ্যে থাকে। আর যেটা বললাম শুরুতে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো মোটামুটি জোগাড় করে একটা স্টুডেন্টকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে অ্যাপ্লাই করে দিতে হয়, যে ক্ষেত্রে আমরা পূর্ণ সহযোগিতা করি। আমি একটু একইভাবে একটু জুলিয়ার কাছ থেকে জানতে চাইবো। জুলিয়া, what are the most important documents and criteria for F1 student for transferring their visa? Sure. So one of the most important documents they need is obviously a valid passport with a visa that they came in with. And additionally, financial proof that they're able to support their living expenses plus tuition here in the United States. And also some of the information could be like high school diploma. That's a minimum requirement that students will need to have in order to come to our school and be admitted. And as well as many different documents, as really case by case. Some students have wife or children that they are here with together. That also requires different also set of documents. So case by case, we could help the students, but generally those are the documents that students will need to change their visa status. Well, thank you so much. আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জুলিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। শাহরিয়ার আলম, আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সকল দর্শককে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকে আমার পক্ষ থেকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। TVN24 এর সঙ্গেই থাকুন সবসময়। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।